কলকাতার এক ছোট্ট ঘরে জন্ম মেয়েটার। ছোটবেলায় হারিয়েছে বাবাকে। মেয়েটা হয়তো জানতোই না একদিন তার নামেই কাঁপবে পুরো পশ্চিমবঙ্গ। অভাবের সংসার, অল্প বয়সেই বাবাকে হারানো, পরিবার চালাতে পড়াশোনার পাশাপাশি টিউশনিও করতে হতো তাকে। কিন্তু সে মেয়েটার চোখে ছিল অন্যরকম আগুন। কলেজের রাজনীতি থেকে শুরু তার গল্প। তারপর রাস্তায় মিছিল, পুলিশের বাধা, স্লোগানে উত্তাল শহর, আর সবার সামনে এক সাহসী তরুণী। যখন পশ্চিমবঙ্গ ছিল বাম রাজনীতির অদম্য দুর্গ, তখন সবাইকে অবাক করে মাত্র ২৯ বছর বয়সে তিনি ইলেকশনে বিট করেন শক্তিশালী কমিউনিস্ট নেতা সোমনাথ চট্টোপাধ্যায়কে। সেদিন থেকেই বদলাতে শুরু করে বাংলার রাজনীতি। আর তারপর আন্দোলন, লাঠিচার্জ, অনশন পেরিয়ে একদিন সেই সাধারণ মেয়েটাই হয়ে ওঠে পশ্চিমবঙ্গের সবচেয়ে ক্ষমতাধর নারী, মমতা বন্দ্যোপাধ্যায়। আমি মমতা ব্যানার্জি লোকসভা সদস্য নির্বাচিত হইয়া সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে আমি বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি প্রকৃত বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। ২০১১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত একটানা ১৫ বছর শক্ত হাতে শাসন করেন পশ্চিমবঙ্গ। কিন্তু এই বছর তার রাজনৈতিক জীবনের ছন্দপতন ঘটে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ও তার দল তৃণমূল কংগ্রেস অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত হন। ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন আর ৫টা নির্বাচনের মতো শুধু একটা ইলেকশন ছিল না। অনেক বিশ্লেষকের মতে এটা ছিল একটা ইডিওলজিক্যাল শিফট, একটা সাইকোলজিক্যাল টার্নিং পয়েন্ট। কারণ ৭৫ বছর ধরে পশ্চিমবঙ্গ নিজেকে যেভাবে দেখেছে, এই নির্বাচন যেন সেই পুরো আইডেন্টিটিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একসময় পশ্চিমবঙ্গ নিজেকে ভাবত রবীন্দ্রনাথের বাংলা, বিবেকানন্দের বাংলা, বুদ্ধিজীবীদের বাংলা, একটা রিফাইন্ড সেকুলার সোসাইটি, যেখানে রিলিজিয়ন বেসড পলিটিক্স নাকি কখনো ডমিনেট করতে পারবে না। কিন্তু ২০২৬ সালে ৪ মে সেই ন্যারেটিভ ভেঙে পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের শক্ত ঘাঁটি ভবানীপুরে বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে অন্তত ১৫,০০০ ভোটে হেরে গেছেন। আর বিজেপি ২৯৪ আসনের মধ্যে ২০০-র বেশি আসন জিতে নিয়েছে। অন্যদিকে টিএমসি নেমে এসেছে প্রায় ৮০টি আসনে। লেফট আর কংগ্রেস কার্যত রাজনৈতিকভাবে ইনভিজিবল ছিল। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে এটা সম্ভব হলো? আজকের ভিডিওতে আমরা দেখব কেন মমতার দুর্গ ভাঙলো, কেন বিজেপি এত বড় জয় পেল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশের জন্য এর অর্থ কি। এই ইলেকশনের সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল ইস্যু ছিল এসআইআর, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ভোটার লিস্ট। এই প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৯০ লাখ ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়। এটা মোট ভোটারের প্রায় ১২%। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, অভিযোগ ছিল এই বাদ পড়ার ইম্প্যাক্ট প্রধানত মুসলিম কমিউনিটির উপর পড়েছে, যারা কিনা মমতার নিজস্ব ভোট ব্যাংক হিসেবে পরিচিত। এটা ছিল এক প্রকার সাইলেন্ট ভোটার ক্লিনজিং। আর বিজেপি এটাকে জাস্টিফাই করেছিল ইলিগ্যাল ইনফিল্ট্রেটর শনাক্তকরণ হিসেবে। শুভেন্দু অধিকারী পাবলিকলি বলেছিলেন, এই প্রক্রিয়া শুধু বাংলাদেশি ইনফিল্ট্রেটরস বা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করবে। এখানেই পলিটিক্স ডেঞ্জারাস টার্ন নেয়। কারণ বাংলাদেশি ইনফিল্ট্রেটর শব্দটা গ্র্যাজুয়ালি পলিটিক্যাল স্লোগান থেকে ইমোশনাল আইডেন্টিটি ওয়েপনে পরিণত হয়। বিজেপি ইফেক্টিভলি একটা মেসেজ দেয় যে বর্ডার সিকিউরিটি আর হিন্দু আইডেন্টিটি একই পলিটিক্যাল প্যাকেজের অংশ। আর এই ন্যারেটিভ বর্ডার ডিস্ট্রিক্টগুলোতে হিউজ ইম্প্যাক্ট ফেলে। এই ইলেকশনে কেন্দ্রীয় সরকার প্রায় ২৪০০ কোম্পানি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস ডিপ্লয় করে। অনেক বিশ্লেষক বলছেন এটা সম্ভবত ভারতের কোনো স্টেট ইলেকশনে সবচেয়ে বড় প্যারামিলিটারি ডিপ্লয়মেন্ট। শুধু তাই না, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ প্রথমবারের মতো স্টেট ইলেকশন এনভায়রনমেন্টে ভিজিবল রোল নেয়। এর ফল কি হয়? টিএমসি এর ট্রেডিশনাল বুথ কন্ট্রোল মেকানিজম দুর্বল হয়ে পড়ে। পশ্চিমবঙ্গের পলিটিক্স বহু বছর ধরে ক্যাডার বেসড কন্ট্রোল কালচারের জন্য পরিচিত ছিল। অনেক জায়গায় অভিযোগ ছিল যে স্থানীয় রুলিং পার্টি ভোটারদের সিদ্ধান্তকে প্রভাবিত করত। কিন্তু ম্যাসিভ সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট ইলেকশন এনভায়রনমেন্টকে পুরো বদলে দেয়। টার্ন আউট গিয়ে দাঁড়ায় 93%। মানে মানুষ লোকাল পলিটিক্যাল প্রেসারের বাইরে গিয়ে নিজের ইচ্ছা মতো ভোট দিতে পেরেছে এবার। ইন্টারেস্টিং বিষয় হলো, অনেক অ্যানালিস্ট বলছেন এটা ভোটার সাপ্রেশন না, বরং ভোটার রিডাইরেকশন ছিল। মানে যারা আগে টিএমসির অর্গানাইজেশনাল ইনফ্লুয়েন্সের কারণে দলটির প্রার্থীদের ভোট দিত, তারা এবার কম্পারেটিভলি ফ্রি এনভায়রনমেন্টে ভোট দিয়েছে। আর সেই ফ্রি ভোট ডিসাইসিভলি বিজেপির দিকে গেছে। তৃতীয় কারণ হচ্ছে ইকোনমিক ক্রাইসিস। মমতা সরকার ওয়েলফেয়ার পলিটিক্সে খুব স্ট্রং ছিল। লক্ষ্মীর ভান্ডারের মতো স্কিম বহু পরিবারকে ডাইরেক্ট ক্যাশ সাপোর্ট দিয়েছে। কিন্তু একটা বড় সেকশন, স্পেশালি এডুকেটেড ইউথ, তারা বলছিল যে আমরা অ্যালায়েন্স চাই না, আমরা চাই চাকরি। এখানে সবচেয়ে ড্যামেজিং ইস্যু ছিল এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম।
অভিযোগ রয়েছে যে টিএমসির অধীনে টিচার রিক্রুটমেন্ট মেরিট বেসড না হয়ে টাকা আর পলিটিক্যাল কানেকশন বেসড হয়েছে। এমনকি কলকাতা হাইকোর্ট 2016 সালের পুরো টিচার রিক্রুটমেন্টকেই অবৈধ ঘোষণা করে। বাংলার মিডল ক্লাস সোসাইটি এডুকেশন সেন্ট্রিক। একটা পরিবার তাদের সব সেভিংস ছেলে মেয়ের পড়াশোনার পেছনে খরচ করে, তাই যখন তারা এই ধরনের করাপশন দেখে তখন সেটা ইমোশনাল অ্যাঙ্গারে পরিণত হয়। বিজেপি এই ইস্যুটাকে অ্যাগ্রেসিভলি এক্সপ্লয়েট করে। তারা ন্যারেটিভ বানায় টিএমসি ডিস্ট্রয়েড মেরিটোক্রেসি। এখন আসি একটা রেয়ারলি ডিসকাসড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে। দীর্ঘদিন ধরে কলকাতার ইকোনমির একটা বড় অংশ কোয়াইটলি বাংলাদেশি ভিজিটরসদের উপর ডিপেন্ড করত। নিউ মার্কেট, পার্ক স্ট্রিট, হসপিটাল, প্রাইভেট ইউনিভার্সিটি, হোটেল সেক্টর সবখানে বাংলাদেশি ভিজিটরস, স্টুডেন্টস, পেশেন্টস এবং ব্যবসায়ীরা হিউজ রোল প্লে করত। অনেক বাংলাদেশি মিডল ক্লাস পরিবার শপিং এর জন্য কলকাতা যেত, অনেকে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যেত, অনেকে এডুকেশনের জন্য যেত। কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন খারাপ হওয়ার পর ভিসা রেস্ট্রিকশন, বর্ডার টেনশন, পেট্রাপোল বেনাপোল করিডোর বিচ্ছিন্নতা, ট্রেড রেস্ট্রিকশন এসব কারণে সেই ফ্লো কোলাপস করতে শুরু করে। পেট্রাপোল বেনাপোল করিডোর একাই দুই দেশের ল্যান্ড ট্রেডের প্রায় 70% কন্ট্রোল করত। আর পোর্ট রেস্ট্রিকশন বাংলাদেশের প্রায় $770 মিলিয়ন এক্সপোর্টে ইম্প্যাক্ট ফেলে। এই অবরোধ কলকাতার এসএমই সেক্টরেও প্রেসার তৈরি করে। কিন্তু বিজেপি এটাকে ইকোনমিক ফেলার হিসেবে না দেখিয়ে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসেবে ফ্রেম করে। তারা বলেছিল বর্ডার কন্ট্রোল ইকোনমি এর চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট। বাংলাদেশ ইস্যু পুরো ইলেকশনে একটা সেন্ট্রাল পলিটিক্যাল টুল হয়ে যায়। বিশেষ করে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ওপেনলি বর্ডার পুশব্যাক রেটরিক ব্যবহার করেন। তিনি এমন ভাষায় কথা বলেন যেন বাংলাদেশ শুধু একটা নেইবারিং কান্ট্রি না, বরং সিকিউরিটি থ্রেট। ঢাকা অফিসিয়ালি প্রোটেস্টও করেছিল। কিন্তু ইন্টারেস্টিংলি কয়েকদিন পরেই বিজেপি ইলেকশনে হিউজ ভিক্টরি পায়। মানে বিশ্ব শর্মার বলা রেটরিক পলিটিক্যালি ইফেক্টিভ ছিল। আরেকটা ডিস্টার্বিং ঘটনা ছিল বিএসএফ এর ইন্টারনাল কমিউনিকেশন লিক, যেখানে রিভার বর্ডার এরিয়াতে সাপ ও কুমির ছেড়ে নিরাপত্তা কাঠামো শক্তিশালী করা নিয়েও আলোচনা হয়েছিল। শুনতে অ্যাবসার্ড লাগলেও এটা একটা বড় সিগন্যাল দেয় যে বর্ডার এখন শুধু অ্যাডমিনিস্ট্রেটিভ ইস্যু না, এটা এখন স্বার্থের খেলার পলিটিক্যাল জোনে পরিণত হয়েছে। মমতা একসময় কংগ্রেস অ্যালায়েন্স থেকেই উঠে এসেছিলেন, কিন্তু বছরের পর বছর কংগ্রেসকে পলিটিক্যালি উইক করতে করতে 2026-এ এসে তিনি নিজেই পলিটিক্যালি আইসোলেটেড হয়ে যান। লেফট আর কংগ্রেস অলরেডি কলাপস করে গিয়েছিল। ফলে বিজেপি বনাম টিএমসি ডিরেক্ট বাইপোলার কন্টেস্ট তৈরি হয়। আর এনটিডিএমসি ভোট পুরো কনসলিডেট হয় বিজেপির দিকে। বাম ভোটারদের বেশিরভাগ এবার বিজেপিকে ভোট দিয়েছে। এবার বামদের স্লোগান ছিল আগে রাম পরে বাম, অর্থাৎ আগে রামকে এনে টিএমসি কে খেদানো যাক, পরে না হয় আবার বাম বিপ্লব করা যাবে। বামদের এই রাগের পেছনেও তৃণমূলের একগুঁয়েমির দায় আছে। नाम हाँ हाँ। रीना शाह। हिंदी बोल पाती हैं? हिंदी बोल बुझता है, बोलते नहीं पड़ता अच्छा, है। हिंदी बूझ जाती है लेकिन बोल नहीं पाती है, समझ में आ जाता है हिंदी। ममता दीदी से संतुष्ट हैं? नहीं है, नहीं है। हम लोग कस्ता हाथोरी तारा है, इनकलाब जिंदाबाद है। अच्छा, इनकलाब जिंदाबाद है। हाँ, किंतु आमी मोदी का सरकार में सपोर्ट करता है, किंतु वोट में सिंगल वोट में कस्ता हाथोरी तारा में मरता है। সবচেয়ে বড় পরিবর্তন সম্ভবত কালচারাল লেভেলে হয়েছে। একসময় কলকাতা ভদ্রলোক কালচার এবং সেকুলার ইন্টেলেকচুয়াল আইডেন্টিটি নিয়ে প্রাউড ছিল, কিন্তু গ্রাজুয়ালি সেই সোসাইটির একটা বড় অংশ হিন্দু ন্যাশনালিস্ট ন্যারেটিভের দিকে মুভ করেছে। মানে পলিটিক্স এখন আর শুধু ইকোনমি বা গুড গভর্নেন্স নির্ভর না, এখন আইডেন্টিটি, সিভিলাইজেশন, রিলিজিয়ন, বর্ডার সিকিউরিটি এসবও ইকুয়ালি পাওয়ারফুল ফ্যাক্টর। সোশ্যাল মিডিয়া এই শিফটকে ম্যাসিভলি অ্যাক্সিলারেট করেছে। হোয়াটসঅ্যাপ পলিটিক্স, ইউটিউব ন্যারেটিভস, ফেসবুক মোবিলাইজেশন সব মিলিয়ে পশ্চিমবঙ্গের পলিটিক্যাল সাইকোলজি বদলে গেছে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট অংশ, বাংলাদেশের জন্য এই পরিবর্তনের অর্থ কি? প্রথমত, ইন্ডিয়া বাংলাদেশ রিলেশন ফিউচারে আরো বেশি জাতীয় স্বার্থের ভিত্তিতে অগ্রসর হবে। দ্বিতীয়ত, তিস্তা ওয়াটার শেয়ারিং ইস্যু আরো পলিটিক্যালি কমপ্লিকেটেড হতে পারে। তৃতীয়ত, বর্ডার পলিসি আরো অ্যাগ্রেসিভ হতে পারে, কারণ ভারতের ডোমেস্টিক পলিটিক্সে যদি বাংলাদেশি ইনফিল্ট্রেটর ইলেকশন উইনিং ন্যারেটিভ হয়ে যায় তাহলে সেটা ফিউচার ফরেন পলিসিতেও রিফ্লেক্ট করতে পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ এখন প্রায় পুরোপুরি বিজেপি ডোমিনেটেড বর্ডার বেল্ট দ্বারা সারাউন্ডেড। আসাম, ত্রিপুরা আর এখন ওয়েস্ট বেঙ্গল সবখানেই বিজেপি। মানে বাংলাদেশ এখন বিজেপি দিয়ে ঘেরা। এটা সাউথ এশিয়ান পলিটিক্সের জন্য ব্যাপক মনোযোগ আকর্ষণের মতো ব্যাপার। 2026 সালের পশ্চিমবঙ্গ নির্বাচন শুধু মমতার হার না,
এটা দেখিয়েছে ভোটার লিস্ট পলিটিক্স, আইডেন্টিটি মোবিলাইজেশন, বর্ডার সিকিউরিটাইজেশন, ইকোনমিক ফ্রাস্ট্রেশন, করাপশন অ্যাঙ্গার এবং জিওপলিটিক্যাল টেনশন সব একসঙ্গে মিললে একটা সোসাইটি কত দ্রুত পলিটিক্যালি ট্রান্সফর্ম হতে পারে। একসময় যে বাংলা নিজেকে ভারতের সবচেয়ে সেকুলার পলিটিক্যাল স্পেস ভাবত, সে বাংলা এখন হিন্দুত্ববাদী রাজনীতি প্রভাবিত ন্যাশনাল ওয়েবের অংশ হয়ে যাচ্ছে। প্রশ্ন হলো, এটা কি টেম্পোরারি পলিটিক্যাল সাইকেল, নাকি সাউথ এশিয়া সত্যিই নতুন পলিটিক্যাল ইরাতে ঢুকে পড়েছে? আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, কমেন্টে জানাতে পারেন আপনার মতামত, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ধন্যবাদ।